হবে। এটা নিয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের এই বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু নতুন না। প্রতি 1-2 বছর পরই দেখতে পাচ্ছি যে এটা বিমান ওখানে আছড়ে পড়ছে, ওখানে আছড়ে পড়ছে, এবং এটা আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলোও পড়ছে, মিলিটারি ফ্লাইটগুলো এখানে পড়ছে, এবং আমাদের অনেক পাইলট শহীদ হয়েছেন গত কয়েক বছরে। এবং দেখবেন যে একটা বড় কারণ যেটা আসে 1960-70 মডেলের চায়না থেকে আনা, রাশিয়া থেকে আনা বিভিন্ন মানে গ্রাউন্ডেড ডিকমিশনড বিমানগুলো পর্যন্ত এখনও চালানো হচ্ছে, যেগুলো যাদের কাছ থেকে কেনা হয়েছিল তখনও তারা অলরেডি ওগুলো মানে ডিকমিশন করে ফেলেছে, তারা ওইটা আর অপারেশনের ছিল না। তাদের যেই সেফটি মেকানিজম আছে, তাদের যে পার্টস আছে, এগুলো যন্ত্রাংশ এখন আর পাওয়া যায় না, মেরামতের ঝামেলা আছে। এবং এই যে যে ফ্লাইটটা ধ্বংস হলো, ক্র্যাশ করলো, এইটা 2013 সালে মোটামুটি সবাই যারা ব্যবহার করতো, ভারত সর্বশেষ, তারাও গ্রাউন্ডেড করে দিয়েছে। এবং একই ধরনের MiG-21 এবং F-7 দুইটা মিলায়া ভারতে 400-র উপরে ক্র্যাশ হয়েছে। এবং বলিউডের একটা বিখ্যাত সিনেমা আছে, নামটা ভুলে গেছি, যে এই প্লেন ক্র্যাশ নিয়ে পাইলটদের জীবন দিয়ে একটা মুভি বানানো হয়েছিল, যে আর কতদিন এই ক্র্যাশ করা বিমান দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে আর কি। তো সেই বাস্তবতায় 2013 সালে একটা গ্রাউন্ডেড বিমান আমরা কেন কিনলাম? কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখানে। বিমান বাহিনীর অফিসাররা, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের শেখ হাসিনার দপ্তর, সবাই এটার সাথে এই প্রসেসের সাথে জড়িত। এবং এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? আমাদের আর্মামেন্ট হিস্টোরিক্যালি চায়না থেকে বেশি কেনা হয়। তো চায়না থেকে বেশি কেনা হয় বলে সার্টেনলি হাসিনার যে পড়শি আছে, বস, দিল্লি একটু নাখোশ। তো হাসিনা যেটা করে, যে লুটপাট তন্ত্রের রাজনীতিটা দিয়ে যেটা করেছে, সে দুই পক্ষকে বুঝ দিয়েছে। চায়না থেকে একটা এক্সপায়ার্ড বিমান কিনেছে, তো চায়নার কিছু আয় রুজি হয়েছে, তো চায়না খুশি আছে যে না, আমি তো কিছু পচা মাল হইলেও বেচতে পারছি। ভারতকে বুঝ দিচ্ছে এমন পচা জিনিস কিনছি যেটা কোনোদিন আকাশে উড়বে না, এটা তোমার সীমানা পর্যন্ত যাইতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে সে দুই পক্ষরে বুঝ দিচ্ছে। মাঝখান দিয়ে কি হইলো? আমার কয়েক ডজন পাইলট শহীদ হইল, কয়েকটা বিমান ধ্বংস হয়েছে, আমার জনগণের ভিতরে আমার এয়ারফোর্সের ক্যাপাসিটি নিয়ে আমাদের কনফিডেন্স ক্রাইসিস আছে, যে এই ধরনের একটা ইনকম্পিটেন্ট ফোর্স, যেই তার মেশিনারি ঠিকমতো অপারেট করতে জানে না, অথবা কোনটা কিনতে হবে, অথবা কেনার সামর্থ্য থাকার পরেও করাপশনের কারণে টোটাল সিনিয়র ম্যানেজমেন্ট বছরের পর বছর ধরে এই পচা জিনিসগুলো কেনে। এই যে কনফিডেন্স ক্রাইসিস, এই বিমান বাহিনী দিয়ে আমি কি করিব? এই বিমান বাহিনী তো আমার দরকার নাই, তো এই বিমান বাহিনীর কোনো কাজে লাগতেছে না। তো প্রশ্নবিদ্ধ বিমান আপনার এই যে দেখেন বার্মায় কয়দিন পর পর আমাদের হিল ট্র্যাক্সে আপনার মিসাইল এসে পড়তেছে, ওর বোমা এসে পড়তেছে। তো আমার এটা ডিল করবার মতো ক্যাপাসিটি তো আমার নাই। তাহলে এই ফোর্স আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে কেন পালি? রাষ্ট্র ফোর্সগুলোকে পানে কেন, সভরেন ফোর্স কেন থাকে? যে ইন এ নিড, ইন এ টাইম অফ ক্রাইসিস দে উড বি এবল টু ডিফেন্ড আস। এই ধরনের পচা গ্রাউন্ডেড ডিকমিশন বিমান যেখানে পাইলট শহীদ হয়, সে আমাকে কি ডিফেন্ড করবে? সে তার নাগরিকদের জীবন বিপদাপন্ন করে ফেলেছে। তো সেই বাস্তবতায় এই টোটাল বিষয় নিয়ে দুইটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। একটা হচ্ছে বিমান বাহিনীর লেড ইনভেস্টিগেশন হওয়া দরকার, টোটাল এবং করাপশন প্রসেস হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লেড একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যেটা দুদককে এখানে ইনভলভ করতে হবে। বিমান বাহিনীর প্রধানরা 12-13 সাল থেকে যারা যারা এই শেখ হাসিনার লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিলেন, তাদের সবাইকে পাবলিক হিয়ারিংয়ের জন্য আনতে হবে। কেন এরকম একটা পচা জিনিস কিনতে হইল? আমাদের মতো সিভিলিয়ান লোকরা জানে যে এটা একটা গ্রাউন্ডেড জিনিস, এই মাল যারা বেচে তারাও ব্যবহার করে না। সেই পচা মাল ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে কেন কেনা হয়েছে, এটা পাবলিক হিয়ারিংয়ে শুনতে হবে আমাদেরকে, প্রত্যেক বিমান বাহিনীর প্রধানকে তখন থেকে শুরু